তো এই জায়গায় কারো আবেগী হওয়ার কোনো কারণ নাই। এখানে জিএফ মিন্স গার্লফ্রেন্ড না, এখানে জিএফ বলতে যে জিনিসটা বুঝাইছি, এখানে জিএফ মিন্স হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। খুব ভালো করে বুঝি, এটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। এখন এই গ্র্যাভিটেশনাল ফোর্স অর্থাৎ মহাকর্ষ বল, এই মহাকর্ষ বলের কারণে আমি তোমার প্রতি না, পৃথিবীর যে কোনো দুইটা বস্তুকণা, পৃথিবীর যে কোনো দুইটা বস্তুকণা পরস্পর পরস্পরকে নিজের দিকে আকর্ষণ করে। খুব ভালো করে বুঝিও, পরস্পর পরস্পরকে নিজের দিকে আকর্ষণ করে। তাহলে এই জায়গায় খেয়াল করো, অর্থাৎ এই বস্তুটাকে কোন দিকে আকর্ষণ করে? এই দিকে। আর এই বস্তুকে কোন দিকে আকর্ষণ করে? তার নিজের দিকে। অর্থাৎ প্রত্যেকটা বস্তু পরস্পর পরস্পরকে নিজের দিকে আকর্ষণ করে। খুব ভালো করে বুঝিও, এই জায়গায় এই আকর্ষণ বলের নামটাই কি বল? মহাকর্ষ বল। তাহলে এই মহাকর্ষ বলের মান কত, এটা বের করার জন্য বিজ্ঞানী মহামতি নিউটন একটা সূত্র প্রদান করেন। তোমরা সবাই জানো সেই সূত্রটার নাম হলো নিউটনের মহাকর্ষ সূত্র। তাহলে সেই মহাকর্ষ সূত্র অনুযায়ী দুইটা বস্তুর মধ্যকার মহাকর্ষ বল হবে এই দুইটা বস্তুর ভর, একটা হলো m1 আর একটা হলো m2, দুইটা বস্তুর ভরের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এবং এই বল কন্টিনিউয়াস, এদের মধ্যকার সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করবে। তাহলে এই বস্তুর ভর ক্রিয়া করবে কোথায়? এর ভর কেন্দ্রে। এই বস্তুর ভর ক্রিয়া করবে হচ্ছে এর ভর কেন্দ্রে। এই মধ্যকার মহাকর্ষ বলটা সব সময় এদের মধ্যকার সংযোজক সরল রেখা বরাবর ক্রিয়া করবে। তাহলে আমরা জানি ইস প্রপোর্শনের জায়গায় আমাকে একটা সমানুপাতিক চিহ্ন তুলে দিয়ে একটা ধ্রুবক দিতে হবে। সেই ধ্রুবকটা হলো জি সমান m1 m2 ডিভাইডেড বাই d স্কয়ার। তাহলে এই জিটাকে বলা হয় সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। খুব ভালো করে বুঝিও, সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। এখন এটাকে কেন সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক বলা হলো? এটাকে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক বলা হলো এই কারণে, এই যে মহাকর্ষ বলটা এই মধ্যবর্তী মাধ্যমের প্রকৃতি, মাধ্যমের ঘনত্ব, এগুলা কোনো কিছুর উপর নির্ভর করে না। অর্থাৎ দুইটা বস্তুর ভর যদি সেম থাকে, তাদের দূরত্ব যদি সেম থাকে, মধ্যবর্তী মাধ্যম যাই হোক না কেন, মহাকর্ষ বলের কোনো পরিবর্তন হবে না। এই কারণে জিকে বলি সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস কি, এই মহাকর্ষ বল মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে না। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি যে জিনিসটা দেখবে, বিশ্ববিদ্যালয়গুলোতে থিওরিটাকে ম্যাথ আকারে প্রেজেন্ট করার একটা সুযোগ থাকে। যেমন আমি যদি বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এটা কত সালের প্রশ্ন, আমরা যদি বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 13-14 সালে একটা প্রশ্ন আসছিল। 13-14 আমি ফার্স্ট যে কোশ্চেনটা সলভ করব সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 13-14 সেশনে আসছিল। যে ধরো এটা দুটা বস্তু, এই দুইটা বস্তু মধ্যকার দূরত্ব হচ্ছে r, দুইটা বস্তুর মধ্যকার দূরত্ব r এবং তাদের মধ্যকার মহাকর্ষ বলের মান হলো f। তাদের মধ্যকার মহাকর্ষ বলের মান f। এই দুইটার বস্তুর মধ্যবর্তী স্থানে আমি যদি একটা লোহার মাধ্যম স্থাপন করি বা লোহার দেয়াল স্থাপন করি, তাহলে আকর্ষণ বল কত হবে? খেয়াল করো, আগে কিন্তু কোনো দেয়াল ছিল না, এখন আমি একটা দেয়াল স্থাপন করছি। তাহলে এদের মধ্যকার মহাকর্ষ বল কত হবে বলো তো দেখি? মহাকর্ষ বলের মান বাড়বে না মহাকর্ষ বলের মান কমবে? এভরিবডি, এখানে কি মহাকর্ষ বলের মান বাড়বে না মহাকর্ষ বলের মান কমবে? যে আগে কোনো মাধ্যম ছিল না, এটা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 13-14 সালে আসা একটা প্রশ্ন সলভ করতেছি। তাহলে মহাকর্ষ বলের মান বাড়বে না মহাকর্ষ বলের মান কমবে? তোমাদের কাছ থেকে শুনতে চাই। হ্যাঁ, তোমরা অনেকেই সঠিক উত্তর দিচ্ছ, দ্যাটস গ্রেট। এখানে আসলে মহাকর্ষ বল আমরা একটু আগে শিখছি মধ্যবর্তী মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে না। অর্থাৎ ধরো এটা আগে বায়ু মাধ্যমে ছিল, পরে পানি মাধ্যমে নিছি, ডোন্ট কেয়ার, মাধ্যম ইম্পর্টেন্ট না। আগে কোনো প্রাচীর ছিল না, আমি এখানে প্রাচীর দিছি, তাও কোনো সমস্যা নাই, দূরত্ব তো সেম আছে। তো দূরত্ব যদি সেম থাকে, বস্তু দুটা যদি সেম হয়, তাহলে মহাকর্ষ বলের মানও কি হবে? সেম হবে। অর্থাৎ মহাকর্ষ বলের মান কতই হবে? এফই হবে, এফ হবে। ঠিক আছে। আর তুমি এই প্রবলেমটা পাবে এনার্জি বইয়ের 169 নম্বর পেজের 7 নম্বর অঙ্ক। এনার্জি বইয়ের 169। তোমরা যাদের কাছে এনার্জি আছে তারা এনার্জি বইটা বের করো। তাহলে এনার্জি বইয়ের
169 নম্বর পেজ 7 নম্বর অঙ্ক। ঠিক আছে, এই জায়গা থেকে আমরা আরেকটা কনসেপ্ট কি শিখলাম, f is proportion 1 divided by d square। খুব ভালো করে বুঝিও, f is proportion 1 divided by d square। আমরা যদি দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 15-16 সেশনে একটা প্রশ্ন আসছে, ঢাকা ইউনিভার্সিটি 15-16, খেয়াল করো। তাহলে আমাকে যদি বলো তো দেখি, বস্তুদ্বয়ের মধ্যকার দূরত্ব যদি 3 গুণ হয়, বস্তুদ্বয়ের মধ্যকার দূরত্ব 3 গুণ, তার মানে d যদি 3 গুণ হয়, তাহলে আকর্ষণ বলের মান কত গুণ হবে? এটা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে 15-16 সেশনে আসা প্রশ্ন। আমি তোমাদের সবার কাছে আনসারটা শুনতে চাই যে মধ্যবর্তী দূরত্ব 3 গুণ হলে আকর্ষণ বলের মান কত গুণ হবে? মধ্যবর্তী দূরত্ব 3 গুণ, তাহলে আকর্ষণ বলের মান কত হবে? সবাই একটু উত্তর বলো, যে এখানে d 3 গুণ হয়েছে, তাহলে আকর্ষণ বলের মান কত গুণ হবে? তাহলে আমরা দেখতেছি f is proportion 1 divided by d square, তার মানে 1 divided by 3 স্কয়ার গুণ হবে, তাহলে आंसर হবে 1/9 গুণ। তবে এই জায়গায় ধরো আমরা অনুরূপ আরেকটা কোশ্চেন সলভ করি, খেয়াল করো, অনুরূপ আরেকটা কোশ্চেন সলভ করি, যে হচ্ছে এই জায়গায় ধরো যে দুইটা বস্তু, যদি আমি বললাম যে বস্তুদ্বয়ের ভর, প্রত্যেকটির ভর দ্বিগুণ, হ্যাঁ, এবং তাদের মধ্যকার দূরত্ব দ্বিগুণ করা হলো, তাদের মধ্যকার দূরত্ব দ্বিগুণ করা হলো, তাহলে আমার প্রশ্ন হচ্ছে, তাহলে পূর্বের আকর্ষণ বল F হলে কর্ষ বল F হলে পরের মহাকর্ষ বল কত? পরের মহাকর্ষ বল কত? সবাই এই প্রশ্নটার একটু উত্তর দেওয়ার চেষ্টা করো তো দেখি। বস্তুদ্বয়ের প্রত্যেকটার ভর দ্বিগুণ, তাদের মধ্যকার দূরত্ব দ্বিগুণ করা হলো, পূর্বের মহাকর্ষ বল F, তাহলে পরের মহাকর্ষ বল কত? সবাই আমাকে একটু জানাও, আমাকে একটু বলো তোমাদের কার কার কাছে এই মুহূর্তে এনার্জি বইটা আছে, তাহলে আমার জন্য অঙ্ক করাটা আরো সহজ হবে। আমি তোমাকে শুধুমাত্র প্রশ্ন বলবো, তুমি শুধুমাত্র আমাকে যেটা যেটা প্রবলেম সেটা বলবে, আমি সেগুলা সলভ করে দেব, তাহলে ব্যাপারটা আরো অনেক ইজি হবে। তোমরা একটু আমাকে জানাও যে হচ্ছে কার কার কাছে এনার্জি বইটা আছে, তারা আমাকে একটু জানাও। আমরা ধরে ধরে এনার্জির সব প্রবলেম সলভ করব, বুয়েট কুয়েট রুয়েট টুয়েট সবার কোশ্চেনই সলভ করব। খেয়াল করো এই জায়গায় সবাই বলছো সেম থাকবে, দ্যাটস গ্রেট, থ্যাংক ইউ। তাহলে আমরা একটু বাকিদের যারা বোঝে নাই তাদের জন্য একটু ক্লিয়ার করি। তা F ইকুয়াল টু কি? G m1 m2 ডিভাইডেড বাই d স্কয়ার। এখন আমার প্রশ্ন, এখানে g যেহেতু কনস্ট্যান্ট, তাহলে আমরা বলতে পারি F ইজ প্রপোর্শন m1 m2 ডিভাইডেড বাই d স্কয়ার। তাহলে এই জায়গায় তুমি খেয়াল করো প্রত্যেকটার ভর কয় গুণ? দ্বিগুণ, তাহলে m1 ও দ্বিগুণ, m2 ও দ্বিগুণ, d ও কয় গুণ? দ্বিগুণ। তাহলে আমার F এর মান হবে আগের বলের এত গুণ, তাহলে আগের বলের কয় গুণ আসতেছে? 1 গুণ। তাহলে আগের আকর্ষণ বল কত ছিল? F, তাহলে এখনকার আকর্ষণ বল কত হবে? F হবে। তাহলে এখনকার আকর্ষণ বল 1 গুণ হবে, তাহলে F হবে। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা ব্যাপারটা? তোমাদের প্রত্যেকের কাছে চয়কার চকচকা ফয়কার ফকফকা কিনা এটা আমাকে একটু জানাও। তোমাদের কাজ হচ্ছে সামনে শুধু এনার্জি বইটা রাখো, আর তোমাদের সকল দায়িত্ব আমার ইনশাআল্লাহ এই জায়গায়। থ্যাংক ইউ। এখন আমরা যে কাজটা করব, আমরা পরের একটা গুরুত্বপূর্ণ কোশ্চেনে সলভ করব, সেটা যথাসম্ভব রুয়েটে আসছিল, এটা রিটেন পরীক্ষার প্রশ্ন। আমরা দুইটা এমসিকিউ কোশ্চেন সলভ করলাম, এবার আমরা একটা রিটেন কোশ্চেন সলভ করব। রিটেন, খেয়াল করো, মহাকর্ষ বল রিলেটেড। এটা রুয়েট 8-9 সেশনে আসা একটা প্রশ্ন। রুয়েট 8-9 সেশনে আসা একটা প্রশ্ন। এটা তুমি যদি বলো তাহলে এটা এনার্জির কত নম্বর পেজে আমি বলি, তোমাদের দেখার জন্য সুবিধা হতে পারে। এনার্জির 167 নম্বর পেজে পাবা, 167 নম্বর পেজ। আচ্ছা, তাহলে তোমরা রুয়েট 8-9 আসা প্রশ্ন, আমি কোশ্চেনটা লিখি, কোনো প্রবলেম নাই। এটা প্রশ্নে আসছিল হচ্ছে যে পৃথিবীর ভর চন্দ্রের ভরের 81 গুণ
তাহলে এখানে বলছে কোশ্চেনটা হলো এরকম, পৃথিবীর ভর চন্দ্রের ভরের 81 গুণ। খুব ভালো করে বুঝিও, চন্দ্রের ভরের 81 গুণ এবং তাদের কেন্দ্রের মধ্যকার দূরত্ব, তাহলে এটা হচ্ছে পৃথিবী, এটা হলো চন্দ্র, তাহলে এই দুইটার কেন্দ্রের মধ্যকার দূরত্বের মান দেয়া আছে 38.6 × 10⁴ কিলোমিটার, 38.6 × 10⁴ কিলোমিটার। খুব ভালো করে বুঝিও, 4 কিলোমিটার। এখানে বলছে চন্দ্র ও পৃথিবীর সংযোজক রেখায় কোথায় কোন বস্তুর উভয়ের টান সমান টান সমান হবে। প্রশ্নটা হচ্ছে চন্দ্র ও পৃথিবীর সংযোজক রেখার কোথায় উভয়ের টান সমান হবে, উভয়ের টান সমান হবে। এখন সবাই প্রশ্নটা বুঝতে পারছো কিনা খেয়াল করো। ধরো পৃথিবীর ভর হলো ক্যাপিটাল এম আর চন্দ্রের ভর হলো স্মল এম, তাহলে আমি ধরে নিলাম যে পৃথিবী ও চন্দ্রের এই জায়গায় আমি একটা বস্তু স্থাপন করছি, তাহলে এই বস্তুটাকে পৃথিবী টানবে কোন দিকে? এই দিকে, তার নিজের দিকে। চন্দ্র টানবে হচ্ছে এই দিকে। তাহলে এই বলটা আমরা ধরলাম F1 আর এই বলটা আমরা ধরলাম হলো F2। খুব ভালো করে বুঝিও, তাহলে এই বলটা হচ্ছে F1 আর এই বলটা হলো F2। আচ্ছা, এই জায়গায় আর এই যে বস্তুটা স্থাপন করছি সেই বস্তুটা ধরলাম M1 ভরের বস্তু। তো তোমাকে বলছে যে চন্দ্র ও পৃথিবীর সংযোজক রেখার কোথায় উভয়ের টান সমান হবে। তাহলে উভয়ের টান সমান হবে মানে কি? F1 = F2 হবে। এই পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও যে সবাই এই পর্যন্ত ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা। উভয়ের টান সমান হবে মানে F1 = F2 হবে। এখন তাহলে আমরা এটা একটু সলভ করি, আগে আমরা বেসিক প্রসেসে করি। তাহলে আমরা ধরে নিলাম যে হচ্ছে এই যে পৃথিবী থেকে x দূরত্বে, খুব ভালো করে বুঝিও, পৃথিবী থেকে x দূরত্বে আমার এই M1 ভরের বস্তুটাকে স্থাপন করতে হবে। তাহলে এই জায়গায় তুমি খেয়াল করো, তাহলে এই আকর্ষণ বল কত? পৃথিবী আর এই বস্তুটার মধ্যকার আকর্ষণ বল কত হবে? তাহলে পৃথিবী আর এই বস্তুটার মধ্যকার আকর্ষণ বলটা হবে G ক্যাপিটাল M। আচ্ছা, G ক্যাপিটাল M, তারপরে হচ্ছে স্মল m1 ডিভাইডেড বাই তাদের মধ্যকার দূরত্ব হচ্ছে x² সমান কি হবে? F2 এর মান কত হবে? F2 হচ্ছে G, এই যে চন্দ্রের ভর হলো স্মল m, এই বস্তুর ভর হলো স্মল m1, অর্থাৎ এই দুটা বস্তুর মধ্যকার আকর্ষণ বল স্মল m1 ডিভাইডেড বাই, খেয়াল করো তো দেখি পুরো দূরত্বটা কত? d, পুরো দূরত্বটা d, এইটুকু কত? x, পুরোটুকু d, এইটুকু x, তাহলে এই অংশটুকু কত হবে? দেখো পুরোটুকু d, এইটুকু x, তাহলে আমাদের এই অংশটা কত হবে? সবার কাছ থেকে একটু শুনতে চাই যে তাহলে আমাদের এই অংশটা কত হবে। দেখো তাহলে তোমরা সবাই বুঝছো আমাদের এই পাশের অংশটা হবে d - x, d - x। তাহলে দুই পাশ থেকে ঘটনাটা কি ঘটবে? m1 কি হয়ে যাবে? কাটা হয়ে যাবে। g কি হয়ে যাবে? কাটা হয়ে যাবে। তাহলে আমরা যে জিনিসটা বলবো সেটা হচ্ছে m/m। হ্যাঁ, m/m সমান আমরা লিখতে পারবো এখানে x² ডিভাইডেড বাই d - x হোল স্কয়ার। তাহলে এই জায়গায় আমরা এখন মান বসাবো। ক্যাপিটাল M হলো আমাদের পৃথিবীর ভর। পৃথিবীর ভর তোমার কোশ্চেনে দেয়া আছে। পৃথিবীর ভর এখানে তোমাকে যে ডাটা দেয়া ছিল, পৃথিবীর ভর চন্দ্রের ভরের 81 গুণ। তার মানে পৃথিবীর ভর ক্যাপিটাল M = 81 × চন্দ্রের ভর। হ্যাঁ, পৃথিবীর ভর সমান চন্দ্রের ভরের 81 গুণ। তাহলে এই জায়গায় m সমান হচ্ছে 81m ডিভাইডেড বাই m সমান x² ডিভাইডেড বাই, তাহলে x ডিভাইডেড বাই d - x হোল স্কয়ার। তাহলে ক্যালকুলেশন করলে mm কাটা, তাহলে এখানে 9 আমি বলতে পারবো x ডিভাইডেড বাই d - x। এখন ক্যালকুলেশন করে × 10⁴ কিলোমিটার, 38.6 × 10⁴ কিলোমিটার। হ্যাঁ, 38.6 × 10⁴ কিলোমিটার।
তাহলে ডি এর মান বসাই দিয়ে আমরা এক্স এর মান বের করতে পারবো কিনা একটু আমাকে জানাও। সবাই আমাকে বলো যে আমরা এখান থেকে এক্স এর মান বের করতে পারবো কিনা। এখান থেকে আমরা যদি এক্স এর মান বের করি তাহলে তোমার মানটা আসবে, এটা তোমরা সবাই করতে পারবে, যে এখানে তোমার এক্স এর মানটা আসবে 34.7, 34 পয়েন্ট, তাহলে এক্স সমান তোমার আসবে 34.7 ইন্টু 10⁴ কিলোমিটার, 34.7 ইন্টু 10⁴ কিলোমিটার, এইটা আসবে এক্স এর মান। সবার কি এই পর্যন্ত ক্লিয়ার? সবাই আমাকে বলো এই পর্যন্ত সবার ক্লিয়ার কিনা? এই পর্যন্ত তোমাদের প্রত্যেকের ক্লিয়ার কিনা আমি তোমাদের কাছে একটু শুনতে চাই। এটা হচ্ছে আমার রিটেন প্রসেস। সবার ক্লিয়ার? সবার কাছে কি একদম চয়াকার চকচকা ফয়াকার ফকফকা? বুয়েট ভর্তি পরীক্ষায় 10 নম্বর এরকম একটা প্রশ্ন বুয়েটেও আসছিল, সবার কাছে একদম ক্লিয়ার কিনা বলো। আচ্ছা, যদি ক্লিয়ার হয় এবার তুমি কি চাও এখানে আমি একটা মারমার কাট কাট কোড প্রসেস শেখাই? তুমি কি এই ধরনের অঙ্কের জন্য এই যে কোথায় টান বলের মান শূন্য হবে, কোথায় উভয় বস্তু সমান পরিমাণ টান অনুভব করবে, এটার জন্য কি একটা মারমার কাট কাট প্রসেস শিখতে চাও? সবাই আমাকে বলো, এটা দেখে দেখে উত্তর বলার কি একটা প্রসেস শিখতে চাও যেটা কোনো বইয়ে নাই, এখন পর্যন্ত কোনো বইয়ে নাই, আমি আমার নেক্সট বইয়ে দেব। হ্যাঁ, সেই একদম জোস লেভেলের একটা কনসেপ্ট শেখাবো যেটা দিয়ে এই অঙ্কটা একদম দেখার সাথে সাথে উত্তর বলা যাবে। এই ধরনের অঙ্ক শিখতে চাও? তাহলে চলো আমরা সেই জিনিসটা শিখি। তাহলে এই যে কোথায় ভারসাম্য বিন্দু তৈরি হবে বা কোথায় উভয় টান সমান, উভয় টান সমান, এটা বের করা আমার জন্য ফর্মুলা হলো x ইকুয়াল টু d ডিভাইডেড বাই 1 প্লাস রুট ওভার m2 ডিভাইডেড বাই m1। এখানে m1 এর পরিচয় হলো যে গ্রহ হতে দূরত্ব বের করব, তার মানে যে গ্রহ হতে দূরত্ব নির্ণয় করব সেটা হলো m1, তার ভর হলো m1। যে গ্রহ হতে দূরত্ব বের করব তার ভর হলো m1, যে গ্রহ হতে দূরত্ব বের করব তার ভর হলো m1। তাহলে এইটা দিয়ে দেখো আমরা কিভাবে একদম ম্যাজিক্যালি অঙ্কটা করতে পারি। সেটা হচ্ছে তাহলে x এর মান, এখানে d এর মান কত দেয়া আছে, তাদের মধ্যকার দূরত্ব হচ্ছে 38.6 ইন্টু 10⁴, তাহলে তাদের মধ্যকার দূরত্ব 38.6 ইন্টু 10⁴ যোগ 1 প্লাস রুট ওভার m2 ডিভাইডেড বাই m1। তাহলে m1 কোনটা? যেখান থেকে দূরত্ব বের করবা সেটা হলো m1, যেখান থেকে দূরত্ব বের করবা সেটা হলো m1। তাহলে আমি দূরত্ব বের করব কোথা থেকে? পৃথিবী থেকে। তাহলে এই যে পৃথিবীর ভর হলো m1, পৃথিবীর ভর হলো m1, তাহলে এই যে চন্দ্রের ভর কি? স্মল m। তাহলে এবার তুমি আমাকে বলো এই ক্যাপিটাল M সমান কত? ক্যাপিটাল M সমান ছিল 81m, তাহলে ক্যাপিটাল M এটা সমান হচ্ছে 81m, তাহলে এই ক্যাপিটাল M এর মান হলো 81m। তাহলে আমার ক্যালকুলেশন করলে mm কাটা, তাহলে ক্যালকুলেশন করে তোমার কি হবে? x সমান 38.6 ইন্টু 10⁴ ডিভাইডেড বাই 1 প্লাস 1/9, কারণ 1/81 কে রুট করলে কত হবে? 1/9। তাহলে ক্যালকুলেটরে চাপার সাথে সাথে উত্তর আসবে কিনা একটু আমাকে বলো। সবাই এই কোপ প্রসেসটা বুঝতে পারছো কিনা? একদম চয়াকার চকচকা ফয়াকার ফকফকা কিনা একটু আমাকে আমি শুনতে চাই তোমাদের কাছে, একদম ক্লিয়ার কিনা। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে ভাইয়া আমরা এই যে পাবলিকলি বুয়েট ভর্তি পরীক্ষা, ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার পাবলিকলি প্রত্যেকটা কোশ্চেন সলভ করায় দেওয়া হচ্ছে। এই জায়গায় তোমরা যদি কোঅপারেশন না করো, তোমরা যদি একটু বেশি বেশি বন্ধুদের না জানাও, সবাই মিলে যদি ক্লাসে না আসো, তাহলে কিন্তু হবে না। তাহলে কিন্তু আমাদের সেই উৎসাহটা থাকবে না যে উৎসাহ নিয়ে আমরা ক্লাস করানো শুরু করছি, যে একদম টাফ টাফ টাইপের প্রবলেমগুলো আমরা করাচ্ছি। তোমাকে একটু আগায় আসতে হবে, তোমাদের বন্ধুদের জানাইতে হবে, সবার কাছে একটু এই নিউজটা ছড়াই দিতে হবে। সবাই আমাকে বলো। আর এই কনসেপ্ট যেটা তোমার কোথাও বইয়ে নাই, কোথাও নাই, তাহলে এটা সবার কাছে ক্লিয়ার কিনা এটা আমাকে একটু জানাও। এবার আমরা যে কাজটা করব, এই নিয়মটা দিয়েই স্থিরতড়িতের একটা প্রবলেম সলভ করে ফেলবো, যেখান থেকেও বুয়েট ভর্তি পরীক্ষায় কোশ্চেন আসে এবং তোমরা বোর্ডে এই টাইপের প্রবলেম অসংখ্য বার আসছিল। স্থিরতড়িতের একটা প্রবলেম ঠিক সেম ভাবে করব, যে তোমাকে বললো যে এখানে এটা হলো 9 কুলম্ব চার্জ এবং এটা হচ্ছে 16 কুলম্ব চার্জ।
তাহলে 9 কুলম্ব এবং 16 কুলম্ব মানের দুটি চার্জ পরস্পর হতে 0.28 মিটার দূরে অবস্থিত, পরস্পর থেকে 0.28 মিটার দূরে অবস্থিত। প্রশ্নটা হলো এদের এদের সংযোজক রেখার কোথায়, সংযোজক রেখার কোথায় ভারসাম্য বিন্দু সৃষ্টি হবে, ভারসাম্য বিন্দু সৃষ্টি হবে। এদের সংযোজক রেখার কোথায় ভারসাম্য বিন্দু সৃষ্টি হবে? খেয়াল করো, তাহলে আমি ধরে নিলাম যে এই 9 কুলম্ব চার্জ হতে x দূরত্বে, 9 কুলম্ব চার্জ হতে x দূরত্বে ভারসাম্য বিন্দু সৃষ্টি হবে। ভারসাম্য বিন্দু সৃষ্টি হবে মানে কি, এই চার্জের প্রাবল্য কত E1 আর এই চার্জের প্রাবল্য কত E2, অথবা এখানকার কোন চার্জের উপর এই চার্জের তড়িৎ বল হলো F1 আর এই চার্জের তড়িৎ বল হলো F2, অর্থাৎ F1 আর F2 সমান হবে। তাহলে এই অঙ্ক বের করার জন্য শর্টকাট টেকনিকটা আমাদের কি ছিল, x ইকুয়াল টু d ডিভাইডেড বাই 1 প্লাস রুট ওভার, দেখো এখানে ছিল ভর m2 বাই m1, হ্যাঁ m2 ডিভাইডেড বাই m1, তাহলে এখানে কি হবে q2 ডিভাইডেড বাই q1 হবে। জাস্ট যে এখানে ভর হবে না, এখানে হবে চার্জ, একই সূত্র একই ফর্মুলা। তাহলে বলো তো দেখি এখানে q1 এর মান কত হবে? সবাই আমাকে একটু জানাও। যে গ্রহ হতে দূরত্ব সেটা হলো m1, তাহলে যে চার্জ হতে দূরত্ব সেটা হবে আমাদের q1, যে চার্জ হতে দূরত্ব সেটা হবে আমাদের q1। তাহলে আমাকে একটু বলো তো দেখি, না এটা তো স্থির তড়িতের প্রবলেম, আমরা একই নিয়মে হবে এই কারণে এটা দেখাচ্ছি জাস্ট। তাহলে এখানে যে চার্জ হতে দূরত্ব, তাহলে 1 প্লাস রুট ওভার, আমি 9 কুলম্ব চার্জ হতে দূরত্ব বের করতেছি, তাহলে 9 কুলম্বটা হবে আমাদের q1, 9 কুলম্ব চার্জ হতে দূরত্বে 9টা হবে আমাদের q1। তাহলে এখানে q1 এর মান কত, এটা হচ্ছে 9 আর q2 এর মান কত 16, q2 এর মান হলো 16। তাহলে আমাদের এইটা হবে উত্তর, ক্যালকুলেশন করলে হবে 0.12 মিটার। তাহলে তোমাকে বলতে হবে 9 কুলম্ব চার্জ হতে 0.12 মিটার দূরে ভারসাম্য বিন্দু সৃষ্টি হবে, ভারসাম্য বিন্দু সৃষ্টি হবে। খুব ভালো করে বুঝিও, সৃষ্টি হবে। তাহলে 9 কুলম্ব চার্জ হতে 0.12 মিটার দূরে ভারসাম্য বিন্দু সৃষ্টি হবে। তাহলে আমাকে একটু বলো তো দেখি 16 কুলম্ব চার্জ হতে কত দূরে ভারসাম্য বিন্দু সৃষ্টি হবে? সবাই আমাকে এটার উত্তর দাও যে 16 কুলম্ব চার্জ হতে কত দূরে ভারসাম্য বিন্দু সৃষ্টি হবে। তাহলে 16 কুলম্ব চার্জ হতে কত দূরে ভারসাম্য বিন্দু সৃষ্টি হবে আমি তোমাদের কাছ থেকে একটু শুনতে চাই। এই জায়গায় এখানে আমি প্রচলিত যে শর্টকাট সেটার একটা সীমাবদ্ধতা তোমাদেরকে বলবো। প্রচলিত শর্টকাটের সীমাবদ্ধতা হচ্ছে সবাই এটা কিভাবে আসলো, এটা ডিরেক্ট শর্টকাট হিসেবে ব্যবহার করে। তো আমি যখন স্থির তড়িৎ পড়াবো তখন এই জায়গাগুলো নিয়ে আরো ডিটেলস কথা বলবো ইনশাআল্লাহ। তবে এই জায়গায় তোমাকে একটা জিনিস মনে রাখি, এই নিয়মটা প্রযোজ্য হবে যখন দুটি একই ধরনের চার্জ হবে। তাহলে এই নিয়মটা তখনই সত্য যখন দুটি চার্জ একই ধরনের, দুটি একই ধরনের চার্জ, তখন আমাদের এই নিয়ম সঠিক। বাট একটা চার্জ প্লাস হলো আর একটা চার্জ মাইনাস হলো, তখন কিন্তু এই নিয়ম সঠিক না। একটা প্লাস আর একটা মাইনাস, তখন এই নিয়ম অ্যাপ্লাই করা যাবে না। এটা আপাতত মনে রাখো, আমরা যদি স্থির তড়িতের ক্লাসগুলো যখন করব তখন এটা নিয়ে ডিটেলস আলোচনা করা যাবে। তাহলে ইয়েস, ওটা 0.16 মিটার হবে। যারা যারা সঠিক উত্তর করছে দেখি আমার কোন কোন লক্ষ্মী ছোট ভাই ছোট বোন সঠিক উত্তর করছে। রুহি সঠিক উত্তর করছে, দীপা সঠিক উত্তর করছে, তারিন থ্যাংক ইউ। আমাদের কাছে আরো নুজহাত তাসনিম সঠিক উত্তর করছে। তোমাদের সবাইকে অনেক অনেক বেশি অভিনন্দন। আচ্ছা, তোমরা এই টপিকটা একদম ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। তো তোমরা কি জানো মহাকর্ষ চ্যাপ্টারে, হ্যাঁ মহাকর্ষ চ্যাপ্টারে বুয়েট ভর্তি পরীক্ষার জন্য বা বুয়েট কুয়েট রুয়েট চুয়েট পরীক্ষার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ টপিক কোনটা? কেউ বলতে পারবা যে বুয়েট কুয়েট রুয়েট চুয়েট পরীক্ষার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ টপিক কোনটা? বুয়েট কুয়েট রুয়েট চুয়েট ভর্তি পরীক্ষায় সবচাইতে গুরুত্বপূর্ণ টপিক কোনটা?
সবচাইতে গুরুত্বপূর্ণ যে টপিক সেটা হলো কৃত্রিম উপগ্রহ। তাহলে আমরা এই কৃত্রিম উপগ্রহ নিয়ে আমরা এখন বেশ কিছু প্রবলেম সলভ করাবো কৃত্রিম উপগ্রহ রিলেটেড। খুব ভালো করে বুঝিও, কৃত্রিম উপগ্রহ রিলেটেড আমরা কিছু কোশ্চেন এখন সলভ করব। চলো, যেগুলা বুয়েট ভর্তি পরীক্ষা, কুয়েট, রুয়েট, চুয়েট এই পরীক্ষাগুলোতে আসছিল। দেখো, আগে আমরা একটু বেসিক আলোচনা করি। এটা হচ্ছে ধরো আমাদের পৃথিবী। একটা জিনিস মনে রাখবা, পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্বকে আমি স্মল আর দ্বারা প্রকাশ করব। পৃথিবীর কেন্দ্র হতে দূরত্ব, এটা হচ্ছে আমাদের স্মল আর। আর পৃথিবীর পৃষ্ঠ হতে দূরত্ব, পৃথিবীর পৃষ্ঠ হতে দূরত্ব, এটাকে আমি সচরাচর প্রকাশ করব হচ্ছে এইচ দ্বারা। পৃথিবীর পৃষ্ঠ হতে দূরত্ব এটাকে আমরা প্রকাশ করব হলো এইচ দ্বারা। তোমরা কৃত্রিম উপগ্রহ জানো যে একটা উপগ্রহ যেটাকে আমি কি করি, রকেটের সাহায্যে একটা নির্দিষ্ট উচ্চতায় নেই। এই নির্দিষ্ট উচ্চতায় যদি আমি তাকে একটা নির্দিষ্ট পরিমাণ বেগ প্রদান করতে পারি, খুব ভালো করে বুঝিও, এই কথাটা ইম্পর্টেন্ট। নির্দিষ্ট উচ্চতায় নির্দিষ্ট বেগ, হ্যাঁ, নির্দিষ্ট উচ্চতায় নির্দিষ্ট বেগ প্রদান করতে পারলে সেটা পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতে থাকে, তখন ওই বস্তুটার নাম হয় কৃত্রিম উপগ্রহ। খুব ভালো করে বুঝিও, আমরা এখন যেহেতু বেসিক ওইভাবে আলোচনা করার সুযোগ নাই, আমরা কোশ্চেন ব্যাংক সলভ করতেছি। তাহলে কৃত্রিম উপগ্রহ হতে চাইলে কি করতে হবে, একটা নির্দিষ্ট উচ্চতায় তুলে তাকে একটা ওই নির্দিষ্ট বেগই দিতে হবে, কম বেশি বেগ দিলে হবে না। নির্দিষ্ট বেগ দিলে সেটা কি করবে, পৃথিবীকে কেন্দ্র করে কন্টিনিউয়াস ঘুরতে থাকবে, পৃথিবীকে কেন্দ্র করে কন্টিনিউয়াস ঘুরতে থাকবে, তখন এইটার নাম হবে কৃত্রিম উপগ্রহ। সবাই এই কৃত্রিম উপগ্রহ ব্যাপারটা বুঝতে পারছো কিনা এটা আমাকে একটু জানাও। এখন এই কৃত্রিম উপগ্রহ যদি বুঝে থাকো, তাহলে এই জায়গায় খেয়াল করো, তাহলে বলো তো দেখি এই ডিসটেন্সটা কত হবে, এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করব, ভূকেন্দ্র থেকে দূরত্ব, এটা কি দিয়ে প্রকাশ করব, ভূকেন্দ্র থেকে কৃত্রিম উপগ্রহের দূরত্ব, এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করব, সবাই আমাকে বলো যে এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করব। তাহলে এই ডিসটেন্সটা হচ্ছে এখান থেকে আমাদের, এই ডিসটেন্সটা হচ্ছে আমাদের স্মল আর। এর মধ্যে এইটুকু আমাদের কি, এইটুকু হচ্ছে আমাদের পৃথিবীর ব্যাসার্ধ, আর এইটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ হতে কৃত্রিম উপগ্রহের উচ্চতা। তাহলে এটা হচ্ছে আমাদের কৃত্রিম উপগ্রহ। খুব ভালো করে বুঝিও। এখন তাহলে আমরা কি বলতে পারবো, এই কৃত্রিম উপগ্রহের জন্য স্মল আর এটা সমান হলো আর প্লাস এইচ। কৃত্রিম উপগ্রহের জন্য স্মল আর সমান আর প্লাস এইচ। এখন আমাকে বলো তো দেখি, যে কোনো বস্তু যদি বৃত্তাকার পথে ঘুরতে চায়, যে কোনো বস্তু বৃত্ত পথে ঘুরতে গেলে কোন বলের প্রয়োজন হবে। আমরা জানি যে কোনো বস্তু বৃত্তাকার পথে ঘোরার জন্য কেন্দ্রমুখী বলের প্রয়োজন হবে। তাহলে ধরলাম এই বস্তুটার কৌণিক বেগ হচ্ছে ওমেগা, হ্যাঁ, তাহলে এই বস্তু যে বৃত্তাকার পথে ঘুরবে, তাহলে এই বৃত্তাকার পথে ঘোরার জন্য প্রয়োজনীয় কেন্দ্রমুখী বল, অর্থাৎ কেন্দ্রমুখী বল যেটা যে কোনো বিন্দুতে সবসময় কেন্দ্রের দিকে ক্রিয়া করবে, এই যে পৃথিবীর কেন্দ্রকে কেন্দ্র করে ঘুরতেছে, হ্যাঁ, তাহলে এই যে প্রয়োজনীয় কেন্দ্রমুখী বলের মান কত হবে, আমরা জানি প্রয়োজনীয় কেন্দ্রমুখী বলের মানটা হয় এম ওমেগা স্কয়ার আর। এখানে আর এর পরিচয়টা হলো যে ব্যাসার্ধের কক্ষপথে ঘোরে। তাহলে এই জায়গায় এই যে এখানে ব্যাসার্ধ, কৃত্রিম উপগ্রহ কোন ব্যাসার্ধের কক্ষপথে ঘুরতেছে, এটা কি এইচ না আর। কৃত্রিম উপগ্রহ তো পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতেছে, তাহলে কক্ষপথের ব্যাসার্ধ কত, কক্ষপথের ব্যাসার্ধটা হচ্ছে আমার স্মল আর। তাহলে আমরা জানি যে কোনো বস্তু বৃত্তাকার পথে ঘোরার জন্য অবশ্যই একটা বল লাগবে, সেই বলটা হলো কেন্দ্রমুখী বল। তাহলে এই কেন্দ্রমুখী বলটা কি, এম ওমেগা স্কয়ার আর। আর তোমরা সবাই জানো, মনে রাখবা, বৃত্তাকার পথে ঘোরার জন্য কেন্দ্রমুখী বল দরকার হয়। আর কেন্দ্রমুখী বল কখনোই আপনা আপনি তৈরি হয় না, কেন্দ্রমুখী বল কখনোই আপনা আপনি তৈরি হয় না, এই কেন্দ্রমুখী বলটা কাউকে না কাউকে যোগান দিতে হবে। তাহলে আমাকে বলো তো দেখি, এই যে পৃথিবীর চারদিকে কৃত্রিম উপগ্রহ ঘুরতেছে, তাহলে এই ঘোরার জন্য প্রয়োজনীয় কেন্দ্রমুখী বলের যোগান দেবে কে এখানে। তাহলে সবাই আমাকে বলো, এই যে পৃথিবীকে কেন্দ্র করে যে কৃত্রিম উপগ্রহ ঘুরতেছে,
তাহলে এই ঘোরার জন্য প্রয়োজনীয় কেন্দ্রমুখী বলের যোগান দেবে কে? আনসার দাও। আমি যে লাইনগুলা বলি প্রত্যেকটা থেকে কিন্তু এমসিকিউ আসতে পারে, প্রত্যেকটা থেকে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এমসিকিউ আসতে পারে, খেয়াল করো। জি যোগান দেবে না, জি যোগান দেবে না, জি তো ফোর্স না, একটা ফোর্স বলতে হবে। তাহলে হ্যাঁ, এখানে কেন্দ্রমুখী বলের যোগান দেবে পৃথিবী আর কৃত্রিম উপগ্রহের মহাকর্ষ বল, পৃথিবী আর কৃত্রিম উপগ্রহের মহাকর্ষ বল। আর এই মহাকর্ষ চ্যাপ্টার যখন তুমি পড়বে সবসময় মনে রাখবে, যাকে কেন্দ্র করে ঘুরবে তার ভর দিবা হলো ক্যাপিটাল এম, যাকে কেন্দ্র করে ঘুরবে তার ভর হলো ক্যাপিটাল এম, আর যে ঘুরবে তার ভর হলো স্মল এম। তাহলে যে ঘুরবে তার ভর স্মল এম, আর যাকে কেন্দ্র করে ঘুরবে তার ভর ক্যাপিটাল এম। এখন এই জায়গায় এম ওমেগা স্কয়ার আর, এটা সমান আমরা কি বলতে পারবো? এম ওমেগা স্কয়ার আর সমান হবে তাহলে এই পৃথিবী আর কৃত্রিম উপগ্রহের মধ্যকার মহাকর্ষ বল। তাহলে এই কেন্দ্রমুখী বল সমান হবে মহাকর্ষ বল, আর মহাকর্ষ বলের মানটা হলো জি m1 m2 ডিভাইডেড বাই ডি স্কয়ার। তাহলে m1 হলো ক্যাপিটাল এম, m2 হচ্ছে আমাদের স্মল এম। হ্যাঁ, ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই তাদের মধ্যকার দূরত্ব কত? তাদের মধ্যকার দূরত্ব হলো স্মল আর, তাহলে তাদের মধ্যকার দূরত্ব হচ্ছে স্মল আর স্কয়ার। তাহলে তুমি একটা জিনিস চিন্তা করো, এখানে কি স্মল এম দুই পাশ থেকে কাটা, স্মল এম মোকাবেলা। তাহলে তুমি এখন একটা জিনিস চিন্তা করো, ওমেগার পরিবর্তে আমরা কি লিখতে পারি? 2 পাই ডিভাইডেড বাই টি। খুব ভালো করে বুঝিও, 2 পাই ডিভাইডেড বাই টি হোল স্কয়ার ইনটু স্মল আর সমান তোমার কি হবে? এইটা সমান আমরা বলতে পারবো জি ক্যাপিটাল এম ডিভাইডেড বাই স্মল আর স্কয়ার। এখন এই জায়গা থেকে যদি আমি একটু চিন্তা করি তাহলে দেখো, এখান থেকে আমরা বলতে পারি 4 পাই স্কয়ার ডিভাইডেড বাই টি স্কয়ার, এইটা সমান হবে জিএম ডিভাইডেড বাই আর কিউব। তাহলে আমরা যদি বলি তাহলে টি স্কয়ার সমান কত হবে? টি স্কয়ার সমান, খুব ভালো করে বুঝিও, টি স্কয়ার সমান হবে এই জায়গায় 4 পাই স্কয়ার। দেখো টি স্কয়ার আমি ওই পাশে নিচ্ছি, তাহলে জিএমটা নিচে চলে আসবে, তাহলে 4 পাই স্কয়ার ডিভাইডেড বাই জিএম ইনটু স্মল আর কিউব। এটা সবাই বুঝতে পারছে কিনা আমাকে একটু জানাও। তাহলে টি স্কয়ারের মান হবে 4 পাই স্কয়ার ডিভাইডেড বাই জিএম ইনটু স্মল আর কিউব। সবার কি এই পর্যন্ত ক্লিয়ার? তাহলে এখন এখান থেকে আমরা অনেকগুলা সমীকরণ পাবো যেগুলা বিভিন্ন সময় অ্যাপ্লাই করে আমরা অঙ্ক করতে পারবো। তাহলে ফার্স্ট অফ অল আমি যে সমীকরণটা পাবো টি সমান 4 পাই স্কয়ার ডিভাইডেড বাই জি ক্যাপিটাল এম ইনটু স্মল আর কিউব, এটার উপরে কি হবে? একটা রুট হবে। খুব ভালো করে বুঝিও, এটা হচ্ছে আমার 1 নম্বর ফর্মুলা। একটা জিনিস মনে রাখবা, আমরা সবাই জানি জি সমান হলো জি ক্যাপিটাল এম ডিভাইডেড বাই আর স্কয়ার। তার মানে তুমি যেখানেই জি এম পাবা তার পরিবর্তে জি ক্যাপিটাল আর স্কয়ার লেখা যাবে। মনে রাখবা, জিএম এর পরিবর্তে সবসময় জি ক্যাপিটাল আর স্কয়ার লেখা যাবে, জিএম এর পরিবর্তে জি ক্যাপিটাল আর স্কয়ার লেখা যাবে, এটা সবসময় লেখা যাবে, এটা মাস্ট। তাহলে দেখো আমরা এই ফর্মুলায় কি লিখতে পারি? টি সমান রুট ওভার 4 পাই স্কয়ার, জিএম এর পরিবর্তে আমরা লিখতে পারবো জি ক্যাপিটাল আর স্কয়ার ইনটু স্মল আর কিউব। এই পর্যন্ত তোমরা সবাই বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। এই পর্যন্ত সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা একটু আমাকে কমেন্ট করে জানাও। এখন তুমি একটা জিনিস খেয়াল করো, দেখো এখান থেকে আমরা আরেকটা জিনিস আবার লিখতে পারবো, আর কিউব সমান কত? আর কিউব সমান হবে জিএম টি স্কয়ার, জিএম টি স্কয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কয়ার, জিএম টি স্কয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কয়ার। তাহলে স্মল আর এর মান কত হবে? স্মল আর এর মানটা হবে জিএম টি স্কয়ার, তাহলে কিউব রুট জিএম টি স্কয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কয়ার। সবাই আমাকে বলো, স্মল আর ইকুয়াল টু কিউব রুট জিএম টি স্কয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কয়ার। তাহলে একটু আগে কিন্তু আমরা লিখছি আর মানে হচ্ছে আর প্লাস এইচ, তাহলে আমরা লিখতে পারবো আর প্লাস এইচ সমান কিউব রুট
gmt² ডিভাইডেড বাই 4π²। আর এটা তো আমরা সব সময় জানি, যেখানে gm আছে gm এর পরিবর্তে gr² লেখা যায়, gm এর পরিবর্তে আমরা gr² লিখতে পারি। এই পর্যন্ত তোমাদের সবার ক্লিয়ার কিনা? এবার আমরা আরেকটু দুষ্টমি করতে চাই। আমরা সবাই জানি v সমান কত। দেখো এই জায়গায় কি তুমি v সমান কত? ওমেগা ইনটু r। খুব ভালো করে বুঝিও, v সমান হচ্ছে আমরা এখান থেকে চিন্তা না করে এভাবে চিন্তা করি যে এই জায়গায় আমরা কেন্দ্রমুখী বল FC এটা সমান কত? মহাকর্ষ বল। মহাকর্ষ বল, তাহলে কেন্দ্রমুখী বলের মান কত ছিল? যেহেতু m ভরের বস্তুটা ঘুরবে, তাহলে প্রয়োজনীয় কেন্দ্রমুখী বল হবে mv² ডিভাইডেড বাই r। কারণ r ব্যাসার্ধের, এই যে ছোট হাতের r ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরতেছে, সমান মহাকর্ষ বল ছিল Gm M ডিভাইডেড বাই r²। তাহলে স্মল m কাটা যাবে, তাহলে ক্যালকুলেশন করলে v² এর মান হবে Gm ডিভাইডেড বাই r। Gm ডিভাইডেড বাই r। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, তাহলে এই জায়গায় Gm ডিভাইডেড বাই r, তাহলে v সমান কত হবে? √Gm ডিভাইডেড বাই r। তো এইটার পরিবর্তে আমরা কি লিখতে পারবো? Gm ডিভাইডেড বাই r মানে হলো কি r প্লাস h। এবার আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস কি, যেখানেই তোমার gm আছে, দেখো যেখানেই তোমার gm আছে, gm এর পরিবর্তে কি লেখা যাবে? gr² ডিভাইডেড বাই r প্লাস h। তাহলে √gr² ডিভাইডেড বাই r প্লাস h। gm এর পরিবর্তে সব সময় gr² ব্যবহার করা যাবে। এবার আমরা আরেকটা কন্ডিশন আমরা জানি, আমি যদি বলি একটা কৃত্রিম উপগ্রহ নগণ্য উচ্চতা দিয়ে চলতেছে, তাহলে কৃত্রিম উপগ্রহ নগণ্য উচ্চতা দিয়ে চলতেছে মানে কি? যে h এর মানটা r এর চাইতে অনেক যদি ছোট হয়, এটা তোমরা সবাই বোঝো যে যদি h এর মানটা r এর চাইতে অনেক ছোট হয়, তখন আমরা এই যে h এর মানটা কত চিন্তা করতে পারবো? h এর মানটা তখন টেন্স টু 0 হয়ে যাবে। অর্থাৎ h যদি r এর চাইতে অনেক ছোট হয়, তাহলে তোমার ফর্মুলাটা কত হবে? gr² ডিভাইডেড বাই r প্লাস 0, তার মানে √gr। দেখো তাহলে v বের করার ফর্মুলা তুমি পাইলা, অনেক কয়েকটা ফর্মুলা আমরা পাইলাম, আর একটা আমরা পাইলাম √gr। তাহলে এটা কখন অ্যাপ্লাই করব? যখন কৃত্রিম উপগ্রহ নগণ্য উচ্চতা দিয়ে চলবে। তাহলে নগণ্য উচ্চতা দিয়ে চললে আমার বেগ বের করার ফর্মুলাটা হবে √gr। তোমরা প্রত্যেকটা ফর্মুলা ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা এটা আমাকে একটু কমেন্ট করে জানাও। আমাকে একটু কমেন্ট করে জানাও যে তোমরা প্রত্যেকটা ফর্মুলা বুঝতে পারছো কিনা। প্রত্যেকটা ফর্মুলা আমি এমন ভাবে পড়াচ্ছি যাতে তোমরা 21-22 ব্যাচও ক্লিয়ারলি বুঝতে পারো, সবাই যাতে অ্যাডমিশন টেস্ট কোশ্চেন ব্যাংক সলভ ক্লাসগুলো একদম ক্লিয়ারলি ধরতে পারো। যদিও দেখা গেছে যে হচ্ছে আমি ডিরেক্ট ফর্মুলায় গেলে পারতাম, কিন্তু আমি চেষ্টা করতেছি তোমাদের যথাসম্ভব ক্লিয়ার করে দেওয়ার জন্য। খেয়াল করো, তাহলে নগণ্য উচ্চতা দিয়ে চলার জন্য আমাদের ফর্মুলাটা কি হবে? √gr। সবাই আমাকে বলো যে ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা। ওকে, তাহলে এবার আমরা বুয়েট ভর্তি পরীক্ষায় আসা, বুয়েট কুয়েট রুয়েটে আসা অনেকগুলা কোশ্চেন সলভ করব। তাহলে চলো আমরা বেশ কিছু কোশ্চেন সলভ করি। আচ্ছা, আমরা এবার যে কোশ্চেনটা সলভ করব এটা বুয়েট ভর্তি পরীক্ষায় 14-15 সেশনে আসছিল। বুয়েট 14-15 সেশনে আসছিল। তো তোমরা বুয়েট 14-15 কোশ্চেনটা দেখতে পারো, তবে আমি বুয়েট 14-15 করার আগে আর একটু তুলনামূলকভাবে সহজ কোশ্চেন সলভ করাই দিতে চাই। আচ্ছা, আমরা বুয়েট 10-11 কোশ্চেনটা আগে সলভ করি। বুয়েট 10-11 এটা সহজ প্রশ্ন। বুয়েট 10-11 এটা তোমার আছে এনার্জির 167 নম্বর পেজের 2 নম্বর অঙ্ক। এনার্জি এর 167 নম্বর পেজ 2 নম্বর অঙ্ক। হ্যাঁ, এনার্জির 167 নম্বর পেজ 2 নম্বর অঙ্ক। দেখো
এখন বুয়েট 10-11তে কি কোশ্চেন আসছে, বলছে একটি রিমোট সেন্সিং স্যাটেলাইট পৃথিবীর চারদিকে ভূপৃষ্ঠ হতে 250 কিলোমিটার বৃত্তাকার পথে ঘুরতেছে। তার মানে পৃথিবীর চারদিকে ঘুরতেছে, তার মানে এরকমই একটা স্যাটেলাইট যেটার দূরত্ব এই ডিস্টেন্স এইচ এর মান হচ্ছে 250 কিলোমিটার। তাহলে তোমাকে এখানে এইচ এর মান দেওয়া আছে হচ্ছে 250 কিলোমিটার। এই স্যাটেলাইটটির গতিবেগ নির্ণয় করো এবং ঘূর্ণনকাল বের করতে বলছে। তার মানে এই স্যাটেলাইটটার গতিবেগ v ইকুয়াল টু হোয়াট আর ঘূর্ণনকাল t ইকুয়াল টু হোয়াট। খেয়াল করো, তাহলে এটা একদম সহজ অঙ্ক v। তাহলে v সমান কত, রুট ওভার g ক্যাপিটাল M ডিভাইডেড বাই, ও এখানে তোমাকে g এর মান দেয়া আছে, g ইকুয়াল টু তোমার দেয়া আছে হচ্ছে 9.8, g ইকুয়াল টু 9.8। খেয়াল করো, তাহলে gm ডিভাইডেড বাই স্মল r। এখন আমাকে বলো তো দেখি, রুট ওভার gm এর পরিবর্তে আমি কি ব্যবহার করব, g ক্যাপিটাল R স্কয়ার ডিভাইডেড বাই স্মল r মানে কত, সবাই আমাকে বলো স্মল r সমান আমরা কি লিখতে পারবো, স্মল r সমান আমরা কি লিখতে পারবো, পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার দেয়া আছে, পৃথিবীর ব্যাসার্ধ দেয়া আছে 6400 কিলোমিটার। তাহলে খেয়াল করো স্মল r মানে কি, তাহলে এখানে স্মল r ইকুয়াল টু হচ্ছে r প্লাস h। তার মানে এই জায়গায় তাহলে এটা হলো আমাদের r প্লাস h। তাহলে ক্যালকুলেশন করলে এটা হচ্ছে 9.8, 6000 r এর মান হচ্ছে 6400। এখানে অনেকে যে ভুলটা করবে তারা কিলোমিটারটাকে মিটারে নিবে না, কিলোমিটারকে অবশ্যই মিটারে নিতে হবে। তাহলে এটা হলো g r স্কয়ার ডিভাইডেড বাই r এর মান কত 6400 আর h এর মান কত 250। কিলোমিটারকে অবশ্যই কিসে নিতে হবে, দেখো ভাইয়া কিলোমিটারকে অবশ্যই মিটারে নিতে হবে। এটার পরে কি আছে, রুট ওভার। তাহলে ক্যালকুলেশন করলে আমাদের যে কাজটা করতে হবে, এখানে তোমার মানটা আসবে হলো 7769.31 মিটার পার সেকেন্ড, তার মানে 7.769 কিলোমিটার পার সেকেন্ড, 7.769 কিলোমিটার পার সেকেন্ড। এই পর্যন্ত করতে পারলে 5 নম্বর, তাই না? কারণ দুইটা প্রশ্ন ছিল, একটাতে 5-5 করে। সবাই আমাকে বলো যে এই পর্যন্ত ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা, একটু বলো যে এই পর্যন্ত ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা। এখন আমরা কি বের করব, ঘূর্ণনকাল বের করব। তাহলে ঘূর্ণনকাল বের করার জন্য আমাদের অনেকগুলো ফর্মুলা আছে, দেখো আমরা এই ফর্মুলা ব্যবহার করতে পারি, t ইকুয়াল টু 4 পাই স্কয়ার ডিভাইডেড বাই gr স্কয়ার ইনটু r কিউব। এই ফর্মুলা আমরা ব্যবহার করতে পারি। অথবা আমরা একটা জিনিস চিন্তা করি, খেয়াল করো, আরো একভাবে বের করা যায়। আমি এই পাশে সূত্রগুলো মুখস্থ মিশাইতে চাচ্ছিলাম না, তো মিশাই। খেয়াল করো, দেখো এই জায়গায় কৃত্রিম উপগ্রহ এখান থেকে একবার ঘুরে আসতে কত সময় লাগে, t সময় লাগে, পর্যায়কাল। একবার ঘুরে আসার সময়কে বলবো পর্যায়কাল, একবার ঘুরে আসার সময়কে আমরা বলবো পর্যায়কাল। এখন যদি কৃত্রিম উপগ্রহের বেগ v হয়, তাহলে দূরত্ব কত হবে, আমরা জানি কি s ইকুয়াল টু vt। তাহলে খেয়াল করো, আমি যদি এটার সাথে v গুণ করি, তাহলে কৃত্রিম উপগ্রহের একবার ঘূর্ণনের দূরত্ব বের হবে। তাহলে আমি যদি এটার সাথে v গুণ করি, তাহলে কৃত্রিম উপগ্রহের একবার ঘূর্ণনের দূরত্ব বের হবে, অর্থাৎ tv। আর একবার ঘূর্ণনে কত দূরত্ব অতিক্রম করবে, একবার ঘূর্ণনে পরিধির সমপরিমাণ দূরত্ব অতিক্রম করবে। পরিধি কত, ব্যাসার্ধ হলো স্মল r, তাহলে পরিধির মান হবে 2 পাই r। তাহলে আমরা এই ফর্মুলা ব্যবহার করেও, যেহেতু আমি অলরেডি আগে v বের করছি, তাহলে এই ফর্মুলা ব্যবহার করেও আমরা t এর মান বের করতে পারবো। তাহলে t বের করার জন্য তোমাকে দুইটা সূত্র দিলাম, তুমি এই ফর্মুলা ব্যবহার করেও করতে পারো অথবা এই ফর্মুলা ব্যবহার করেও করতে পারো। যার কাছে যেটা সহজ মনে হয় সে সেটা ব্যবহার করে করবা। আমাকে কি এটা করাই দেওয়া লাগবে, না তোমরাই করতে পারবে বলো? এটা কি সবার কাছে ক্লিয়ার কিনা, সবাই বুঝতে পারছো কিনা? আশা করি তোমরা দুইটা ফর্মুলা দিয়েই করতে পারবে। ওকে, তাহলে আমরা এটা বুঝে গেছি। এরপরে তাহলে আমাদের এটা লাগতেছে না, এটা আমরা রাখি।
দেখো এবার আমরা বুয়েট 14-15 তে যে কোশ্চেনটা আসছে সেটা সলভ করতে চাই। বুয়েট 14-15 তে আসা একটা কোশ্চেন সলভ করব। যে এখানে বলছে একটি 20 কেজি ভরের কৃত্রিম উপগ্রহ, তাহলে এটা হলো কৃত্রিম উপগ্রহ, এটা হলো একটা গ্রহ, তাহলে এটাকে কেন্দ্র করে ঘুরতেছে কৃত্রিম উপগ্রহটা। তাহলে বলছে এই কৃত্রিম উপগ্রহের ভর হলো 20 কেজি। এই কোশ্চেনটা আছে এনার্জির 166 নম্বর পেজের 1 নম্বর অঙ্ক। এনার্জি 166 নম্বর পেজ 1 নম্বর অঙ্ক। এনার্জি 166 নম্বর পেজ 1 নম্বর অঙ্ক। দেখো তাহলে 20 কেজি ভরের একটা কৃত্রিম উপগ্রহ, এটা বলছে একটি অজানা ভরের একটি গ্রহের চারদিকে। তাহলে এইটা হচ্ছে অজানা গ্রহ, অজানা গ্রহ। তাহলে এই অজানা গ্রহের চারদিকে বৃত্তাকার পথে ঘুরতেছে এবং এই গ্রহের চারদিকে 8 × 10⁶ মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে আবর্তিত হলো। তার মানে আমার এই ব্যাসার্ধের মানটা হচ্ছে 8 × 10⁶, 8 × 10⁶। এবার বলছে পর্যায়কাল হলো 2.4 আওয়ার। তাহলে পর্যায়কাল এটা হচ্ছে 2.4 আওয়ার। হ্যাঁ, পর্যায়কাল হলো 2.4 আওয়ার। এবং আরেকটা বলছে গ্রহ পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের মান 8 মিটার সেকেন্ড ইনভার্স 2, অর্থাৎ এই গ্রহের অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে 8 মিটার সেকেন্ড ইনভার্স 2। এই গ্রহের অভিকর্ষ ত্বরণের মান 8 মিটার সেকেন্ড ইনভার্স 2। এখন তোমাকে বের করতে বলছে গ্রহটির ব্যাসার্ধ। তার মানে এই যে আমার অজানা গ্রহ, এই অজানা গ্রহের ব্যাসার্ধ বের করতে বলছে। সবাই আমাকে বলো যে কোশ্চেনটা সবাই বুঝতে পারছো কিনা, প্রশ্নটা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। এটা হচ্ছে 166 নম্বর পেজ 1 নম্বর অঙ্ক, আগের পেজেই 166 নম্বর পেজ। ওকে, তাহলে আমার এখানে প্রশ্নটা ছিল একটা 20 কেজি ভরের কৃত্রিম উপগ্রহ একটা অজানা গ্রহের চারদিকে ঘুরতেছে। তোমাকে বলছে যে এই যে পৃথিবীর ব্যাসার্ধ, মানে এই যে আমাদের যে কক্ষপথ, কক্ষপথের ব্যাসার্ধ হলো 8 × 10⁶ মিটার, আর যে গ্রহের চারদিকে ঘুরতেছে তার অভিকর্ষ ত্বরণ হলো 8 মিটার সেকেন্ড ইনভার্স 2। পর্যায়কালের মান হলো 2.4 আওয়ার। তাহলে তোমাকে বের করতে বলছে যে অজানা গ্রহের ব্যাসার্ধ। সবাই আমাকে বলো যে এই পর্যন্ত বুঝতে পারছো কিনা সবাই। ওকে, তাহলে অজানা গ্রহের ব্যাসার্ধ আমরা একটু আগে শিখছিলাম আর সমান রুট ওভার কি ছিল, রুট ওভার এই জায়গায় আর সমান তোমার ফর্মুলাটা কি ছিল, gmt² ডিভাইডেড বাই 4π², এরকম একটা ফর্মুলা ছিল। আর সমান কিউব রুট, এরকম একটা ফর্মুলা পাইছিলাম আমরা। এটা সমান আমরা পাইছিলাম যে আর সমান কিউব রুট gmt² ডিভাইডেড বাই 4π², মনে আছে? সবাই আমাকে বলো, এখানে দেখো ভরের মান কিন্তু দেয়া নাই। এখানে বলো তো দেখি এম কার ভর? সবাই আমাকে বলো এম কার ভর? যে ঘোরে তার ভর, না যাকে কেন্দ্র করে ঘোরে তার ভর? ক্যাপিটাল এমটা কার ভর হয় সবসময় মনে রাখবা। আমি কিন্তু আগেই বলছি, দেখি কে কে আনসার দিতে পারে। এই ক্যাপিটাল এমটা কার ভর হয়? যে ঘোরে তার ভর, না যাকে কেন্দ্র করে ঘোরে তার ভর? যাকে কেন্দ্র করে তার ভর। তাহলে এই যে যাকে কেন্দ্র করে ঘুরতেছে তার ভর তো আমরা জানি না। তাহলে যাকে কেন্দ্র করে ঘুরতেছে তার ভর কিন্তু আমরা জানি না। তাহলে এই জিএম এর পরিবর্তে আমরা জানি যেখানেই জিএম আছে সেখানেই কাকে ফেলানো যাবে, GR² কে ফেলানো যাবে। একটু আগে আমরা আলোচনা করছি জিএম এর জায়গায় কি লেখা যাবে, GR² T² ডিভাইডেড বাই 4π²। আর আমরা জানি এখানে আমাকে কার মান বের করতে হবে, স্মল আর মানে কি, স্মল আর এইটা মানে হচ্ছে তোমার আর প্লাস এইচ। এই ফর্মুলা আমরা যাচ্ছি না। এখানে খেয়াল করো, এখানে হ্যাঁ, তাহলে এই জায়গায় আমরা লিখতে পারবো, এই আরো সহজ করে করি, আর কিউব আগের লাইনটা যদি ব্যবহার করি তাহলে gmt² ডিভাইডেড বাই 4π²। তাহলে এই জায়গায় আর কিউব সমান কত হবে, জিএম এর জায়গায় আমরা ব্যবহার করতে পারবো GR² T²
ডিভাইডেড বাই 4 পাই স্কয়ার। তাহলে ক্যালকুলেশন করলে তোমার দরকার কার মান? আর এর মান, ব্যাসার্ধের মান দরকার। তাহলে খেয়াল করো, তাহলে আর স্কয়ারের মান কত হবে? 4 পাই স্কয়ার আর কিউব ডিভাইডেড বাই জি টি স্কয়ার। তার মানে 4 ইন্টু 3.14 স্কয়ার ইন্টু কক্ষপথের ব্যাসার্ধ হলো 8 ইন্টু 10 টু দি পাওয়ার 6, স্মল আর এর মান হলো 8 ইন্টু 10 টু দি পাওয়ার 6। তাহলে 8 ইন্টু 10 পাওয়ার 6 তার উপরে হলো হোল কিউব ডিভাইডেড বাই জি এর মান কত দেয়া আছে? 8। জি এর মান দেয়া আছে 8 আর পর্যায়কালের মান দেয়া আছে 2.4 আওয়ার। তার মানে 2.4 ইন্টু 3600, কারণ 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। তাহলে এইটা হচ্ছে আমাদের আর স্কয়ারের মান। তাহলে আমাদের বলো তো দেখি, এখানে কি আর স্কয়ার দরকার না আর দরকার? সবাই আমাকে বলো, আমাদের কি আর স্কয়ার দরকার না আর দরকার? তাহলে আমাদের দরকার হলো আর। তাহলে আর এর মানটা তোমার কত হবে? আর এর মানটা হবে এটা রুট ওভার এইটা, রুট ওভার এটা। সবাই আমাকে বলো ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা, এবং আশা করি আমরা সবাই এই মানটা বের করতে পারবো। সবার কাছে ব্যাপারটা একদম চয়কার চকচকা ফয়কার ফকফকা কিনা এটা আমাকে একটু জানাও। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা ভাইয়া? একদম চিন্তা করার দরকার নাই, তোমার দায়িত্ব পিপিএস এর। সহজ কথায় তোমাকে যে কাজটা করতে হবে, তোমাকে একদম তোমার স্বপ্নের জায়গায় বুয়েট, ঢাকা ইউনিভার্সিটি, কুয়েট রুয়েট কিংবা মেডিকেল যেটাই বলো, এই তোমার পদার্থবিজ্ঞান এবং গণিতের পূর্ণাঙ্গ প্রস্তুতির দায়িত্ব নিচ্ছে পিপিএস। তোমাকে যে কাজটা করতে হবে দায়িত্ব নিচ্ছে কোন ভাইয়া? তোমাকে যে কাজটা করতে হবে ভাইয়া যে কাজটা যেটা বলে এই অনুযায়ী তোমরা কাজ করো, এই অনুযায়ী তোমরা কাজ করো, তোমরা লাইভ ক্লাস করো। ইনশাআল্লাহ আমরা ধরে ধরে সব ধরনের কোশ্চেন সলভ করব। তুমি প্রত্যেকটা জায়গায় দেখবা যে বেসিক জিনিসগুলো আলোচনা করছে, বেসিক জিনিস আলোচনা করছে ঠিকই আছে। তুমি বুয়েটের কোশ্চেন যখন সলভ করতে যাও তখন তুমি পারো না, মেইন জিনিস কেউ দেখায় না। তুমি যখন সিকিউ কোশ্চেন সলভ করতে যাও তখন তুমি পারো না। তো যে জায়গায় সবাই হাল ছেড়ে দিচ্ছে সেখানে কিন্তু আমরা আসছি। যে জায়গাটার দায়িত্ব কেউ নিচ্ছে না সেটার দায়িত্ব তোমাকে নিচ্ছে পিপিএস। যে আমাদের তো আলটিমেটলি বেসিক ক্লাস, বেসিক অবশ্যই আমাদের জানতে হবে। আমরা যে পরিমাণ বেসিক লাগতেছে সেটা কিন্তু আমরা আলোচনা করতেছি সাথে সাথে। আবার যে জায়গাগুলো এত এত ক্লাস করার পরে পারতেছি না সে জায়গাগুলোর দায়িত্ব নিচ্ছে আমরা। তো তোমাকে যে কাজটা করতে হবে এটা একটু বন্ধুদের মাঝে ছড়িয়ে দিতে হবে যে আয় এখানে আমরা রেগুলার বুয়েট, ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট রুয়েটের কোশ্চেন ব্যাংক সলভ করতেছি। ঠিক আছে? তো সবাই আমাকে বলো যে পুরো ব্যাপারটা বুঝতে পারছো কিনা, সবকিছু ক্লিয়ার কিনা। একটু আমাকে জানাও। আমরা এই মহাকর্ষের উপরে আরেকটা স্পেশাল ক্লাস করবো ইনশাল্লাহ। মহাকর্ষের উপর আরেকটা স্পেশাল ক্লাস করব, এবং তোমাদেরকে একটা চ্যালেঞ্জ নিতে হবে। একটু আমাকে বলো কারা এই চ্যালেঞ্জটা নিবা, কারণ তোমাকে তোমার শুধু আমি পড়াইলে হবে না, তোমাকে তোমার কাজটা করতে হবে। কে কে এই চ্যালেঞ্জ নিবা যে এখনই এই ক্লাসটা নোট করে 1 ঘন্টার মধ্যে ক্লাস নোট জমা দিবা? এই চ্যালেঞ্জটা কে কে নিতে যাচ্ছ 1 ঘন্টার মধ্যে? তাহলে আমি খুব দ্রুত পরে ক্লাসটা নেব। তোমরা দেখি কয়জন চ্যালেঞ্জ নেওয়ার সৎ সাহস রাখতেছে এই লাইভে যে ভাইয়া আমি এখনই ক্লাসটা করে নোট করে পিপিএস এ জমা দেব এখনই। সবাই এখন আমার সাথে অলরেডি প্রায় অ্যাপ্রক্সিমেট 90 জনের মতো আছো। তাহলে এই 90 জনের মধ্যে দেখি কয়জন এই চ্যালেঞ্জটা নিতে পারে যে ভাইয়া আমি এখনই ক্লাস নোট করে আমি পিপিএস এ জমা দেব। কারণ আমার দরকার হচ্ছে, আমার এত স্টুডেন্ট দরকার নাই, আমার কিছু সিরিয়াস স্টুডেন্ট দরকার যারা আমার সাথে রেগুলার লেগে থাকবে, রেগুলার পড়াশোনা করবে। কারণ বুয়েট, ঢাকা ইউনিভার্সিটিতে তো সবাই চান্স পাবে না ভাইয়া। এইচএসসি পরীক্ষা দিবে 10 লাখ, বুয়েটে সিট মাত্র 1000, তাই না? 1100 এখন। তাহলে এই জায়গায় পৌঁছতে গেলে তোমাকে সেভাবে প্রিপেয়ার হইতে হবে। এই বুয়েটে যাওয়ার জন্য প্রিপেয়ার কে কে? ঢাকা ইউনিভার্সিটি 1740 জনের মধ্যে দেখার জন্য প্রিপেয়ার কে কে? তাদের তো অবশ্যই নোট করতে হবে। তো আমাকে একটু বলো যে তোমরা কে কে এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতেছো যে এখনই ক্লাস করে আমরা ক্লাস নোটটা গ্রুপে জমা দেব। দেখি কে কে। এখন দেখো, আমি যখন বললাম তোমাকে ক্লাস নোট জমা দিতে হবে, এখন আমরা আশা ছেড়ে দিলাম। কেন এরকম হবে কেন? আমার তো দরকার যে এনার্জি দরকার। হ্যাঁ, এনার্জি সব জায়গায়, শরীরেও এনার্জি দরকার, আমার সামনেও কিন্তু এনার্জিটা রাখা দরকার।